প্রতিদিনের মতোই আজও আমি খাবার আনতে চাচির বাড়িতে গিয়েছিলাম। যখন বাড়িতে ঢুকলাম দেখলাম চাচি একটি নাইট ড্রেস পরে সোফায় বসে আছেন। তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি চাচিকে খাবার প্যাক করতে বললাম। চাচি হেসে বললেন, খাবার পরে নিয়ে যেও, তার আগে একটু আমার পায়ের ব্যথা দূর করে দাও। আজ কেন জানি না আমার পা খুবই ব্যথা করতেছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, চাচি এ আপনি কি বলছেন? চাচি মৃদু হেসে বললেন, চিন্তা করো না, এখানে কেউ নেই, আর তোমার চাচা দোকানে আছেন। আমি সেখানে বসে চাচির পা টিপতে শুরু করলাম। তখন তিনি সুন্দর একটি নাইট ড্রেস পরেছিলেন। তখন আমার দৃষ্টি নিচের দিকে ছিল। কিছুক্ষণ পর চাচি মৃদু স্বরে বললেন, আচ্ছা কুনাল, তোমার কি কোনো বন্ধু আছে যাকে তুমি খুব পছন্দ করো? আমি একটু অবাক হয়েই চাচির কথায় বললাম, চাচি আপনি কি বলতে চাইছেন, ঠিক বুঝতে পারছি না। চাচি হেসে বললেন, আরে বোকা, আমি জানতে চাইছিলাম তোমার কি কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে বা কারো সাথে বিশেষ বন্ধুত্ব? আমি হেসে বললাম, চাচি আমি সে রকম ধরনের ছেলে নই। আর এই ধরনের বন্ধুত্ব বা সম্পর্ক তো বেশিরভাগই সচ্ছল মানুষদের জন্য, আপনি তো আমাদের পরিবারের অবস্থা জানেন। চাচি তখন বললেন, তাহলে কি এখনো একেবারে একা আছো? এই কথা শুনে আমি কিছুটা লজ্জিত হলাম। চাচি একটু মৃদু হেসে বললেন, তোমার কি কখনো মনে হয় না জীবনে কিছু আনন্দ নিয়ে আসার? আমি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, চাচি আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। চাচি আবার বললেন, আরে বোকা, সবকিছু কি আমাকে খুলে বলতে হবে? এত ভালো দেখতে হয়েও একেবারে বাচ্চাদের মতো ভাবনা তোমার। আজ আমি তোমাকে কিছু বিষয় শিখিয়ে দেব। এই বলে চাচি আমাকে তার ঘরে নিয়ে গিয়ে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার শৈশবটা ছিল কিছুটা কষ্টকর। পারিবারিক অবস্থার জন্য আমি এক দূরের আত্মীয়ের কাছে কাজ করতে এসেছি। বয়সে তিনি আমার থেকে অনেক বড়, তাই আমি তাকে চাচা বলে ডাকি। তিনি আমার আপন চাচা ছিলেন না। প্রায় ৩ বছর আগে যখন এখানে এসেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ১৬। সেই সময় থেকেই আমি এখানে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি, আর নিজের সততা আর পরিশ্রম দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেছি। চাচা আমাকে খুব আন্তরিকভাবে দেখেন এবং আমার উপর ভরসা করেন। আর চাচি আমাকে তার ছেলের মতো ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা পরবর্তীতে আমার জীবনের কাল হয়ে যায়। চাচার পরিবার খুব বড় নয়। তার একটি পুত্র ও ২টি কন্যা রয়েছে এবং স্ত্রীও বয়সে খুব কম। চাচার বয়স প্রায় ৩৮ বছর আর তার স্ত্রীর বয়স ২৫ বছর। তাদের পরিবারের বয়সের পার্থক্য বা অন্য কোনো বিষয়ে আমি বেশি কিছু জানি না। বড় মেয়ের বয়স ১০, ছোট মেয়ের বয়স ৮, আর তাদের পুত্রের বয়স মাত্র ৭ বছর। চাচার ব্যবসাও বেশ ভালো চলে, যার ফলে তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সবকিছু সহজেই মেলে। এই পরিবারের সাথে আমার সম্পর্কটা এমনই যে আমি তাদের এক সদস্যের মতোই মিশে গেছি। পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটার বেশিরভাগ দায়িত্ব আমার উপর। আমার উপস্থিতি বা চলাফেরায় তারা কখনোই কোনো বিধিনিষেধ দেয় না। এখানেই যেন আমার এক নতুন জীবন শুরু হয়েছিল। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, আর প্রতিদিনের মতো সেদিনও আমি বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চাচার বাসায় পৌঁছাই। কয়েকবার দরজায় কড়া নাড়লাম, কিন্তু কেউ সাড়া দিল না বা দরজাও খুলল না। কিছুক্ষণ অপেক্ষার পর দরজাটায় একটু চাপ দিয়ে দেখলাম এবং বুঝলাম এটি বন্ধ নয়। এরপর আমি নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং জিনিসগুলো রাখার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরের কাছে পৌঁছানোর পর আমি হঠাৎ পাশের বাথরুম থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দগুলো ঠিক কোনো কান্নার শব্দের মতো ছিল না, বরং অন্যরকম। তখনও আমি ঠিক বুঝতে পারছিলাম না এই ধরনের শব্দ কেন আসছে। কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু শব্দগুলো আরও স্পষ্ট হয়ে উঠতে লাগল। বিষয়টি খুব রহস্যময় মনে হচ্ছিল। অবশেষে আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই শব্দগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর আমি পুনরায় রান্নাঘরে ফিরে গিয়ে জিনিসগুলো রাখলাম। যখন বের হওয়ার জন্য দরজা দিয়ে বেরোচ্ছি, তখনই বাথরুমের দরজাটি খুলল আর ভেতর থেকে একজন বেরিয়ে এলো। হঠাৎই দেখি চাচি বাথরুম থেকে বের হচ্ছেন। তিনি যখন আমাকে দেখলেন তখন কিছুটা অপ্রস্তুত এবং বিব্রত হয়ে আমার দিকে রেগে তাকালেন ও বললেন, তুমি কখন ভেতরে এলে? আমি কিছুটা ভয় পেয়ে গিয়ে মৃদু সুরে বললাম, চাচি আমি তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে দরজা নক করছিলাম। কেউ যখন সাড়া দিল না তখন দরজা খোলাই ছিল বলে নিজেই ঢুকে এলাম।
আমার এই কথায় চাচি আর কিছু বললেন না এবং কিচেনের দিকে চলে গেলেন। সেদিন বাসায় শুধু চাচিই ছিলেন। পরে তিনি খাবার প্যাক করে দিলেন আর আমি সেটি নিয়ে দোকানের দিকে রওনা দিলাম, কিন্তু দোকানে যাওয়ার পরেও মনটা কিছুতেই ঠিক হচ্ছিল না। বারবার ভাবছিলাম আসলে চাচি কেন বাথরুমে এমন ছিলেন, আর অদ্ভুত সেসব শব্দই বা কেন আসছিল। পুরো দিন ভেবে কোনো কুলকিনারা করতে না পেরে অবশেষে সেই ভাবনা মন থেকে সরিয়ে রেখে কাজে মনোযোগ দিলাম। কিন্তু পরদিন আবার যখন খাবার আনতে চাচির বাড়িতে গেলাম, তখন কিছুটা অন্যরকম লাগলো। চাচি যেন একটু আলাদা ভঙ্গিতে তাকাচ্ছিলেন, যা গত 3 বছরে কখনো দেখিনি। যতক্ষণ আমি সেখানে ছিলাম তার দৃষ্টি যেন আমার দিকেই স্থির ছিল। কিছুক্ষণ পর তিনি খাবার প্যাক করে আমাকে দিলেন। আমার চাচি অনেক ভালো মনের মানুষ ছিলেন। চাচি খাবার প্যাক করে আমার হাতে দিলেন আর আমি দরজার দিকে এগোতে লাগলাম। হঠাৎ পিছন থেকে চাচি আমাকে ডেকে দাঁড় করালেন। আমি ঘুরে দাঁড়ালাম আর বললাম, জি চাচি, বলুন। তিনি হালকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে স্নেহের সঙ্গে আলিঙ্গন করলেন। তার এমন আচরণে আমি কিছুটা অবাক ও বিব্রত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর তিনি আমাকে ছেড়ে দিয়ে মৃদু হেসে বললেন, তুমি এখন বেশ বড় হয়ে গেছ আর অনেক সুন্দরও লাগছে। তবে এই কথা যেন তোমার চাচাকে বা অন্য কাউকে না বলো। আমি মাথা নেড়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে এলাম, কিন্তু সারা পথ জুড়ে ভাবছিলাম আসলে আজ চাচির এমন আচরণের কারণ কি হতে পারে। দোকানে পৌঁছালেও আমার মনটা কাজের মধ্যে ঠিকঠাক বসছিল না। কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে হাসিও পাচ্ছিল। পরের দিন রবিবার ছিল, আর সেদিন চাচা দোকান বন্ধ রাখতেন, তাই পুরো দিনটা বাড়িতেই কাটালাম। সোমবার সকালে দোকানে পৌঁছাতেই চাচা বললেন, তোমার চাচি কিছু বাজারের জিনিস আনতে বলেছে, তুমি একবার বাড়িতে গিয়ে দিয়ে এসো। তার কথা শুনে আমি খুশি মনে চাচার বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লাম আর অপেক্ষা করতে লাগলাম। চাচি দরজা খুললেন, কারণ তার বাচ্চারা তখন স্কুলে গেছে। তিনি আমাকে দেখে বললেন ভেতরে আসতে, আর আমি ঘরে ঢুকলাম। তিনি দরজা বন্ধ করে ভেতরের ঘরের দিকে চলে গেলেন, কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তিনি আমায় ডেকে বললেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তার কথা মতো আমি ঘরে ঢুকে গেলাম। প্রথমে তিনি একটু হাসলেন, তারপর বললেন, তুমি বসো, আমি এক্ষুনি আসছি বলে বাইরে চলে গেলেন। আমি সোফায় বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তিনি 2 কাপ চা হাতে নিয়ে ঘরে ফিরলেন। একটি কাপ আমার দিকে বাড়িয়ে দিল। আমি বললাম, চাচি, এত কষ্ট করার কি দরকার ছিল? তিনি হেসে বললেন, চা খেয়ে নাও, সকালের দিকে কিছু শক্তি দরকার হবে তোমার। আমি একটু অবাক হয়ে ভাবতে লাগলাম, তিনি কেন এমন বলছেন। আমরা দুজনে চা খেতে খেতে তিনি মৃদু স্বরে বললেন, সেদিনের কথা তো আর কাউকে বলনি, তাই তো? আমি বুঝতে পারলেও ভান করলাম কিছু বুঝিনি। বললাম, কোনো কথা বলছেন চাচি? তিনি হেসে বললেন, আরে মনে নেই? সেদিন যখন তুমি খাবার নিতে এসেছিলে আর বিদায়ের সময় তোমাকে একটু আলিঙ্গন করেছিলাম। আমি বললাম, হ্যাঁ চাচি, মনে আছে, কিন্তু এটা তো এমন কোনো বিষয় নয় যা অন্য কাউকে বলার প্রয়োজন হবে। আর আমি এটা নিয়ে কিছু ভাবিনি। আমার কথা শুনে তিনি কিছুটা কাছে এসে বসলেন এবং মৃদু কণ্ঠে বললেন, শোনো, কিছু বিষয় সবসময় গোপন রাখাই ভালো। কারণ তোমাকে আমি যা করতে বলবো সেটা যেন কোনোভাবেই বাইরের কেউ জানতে না পারে। তার এই কথায় আমি কিছুটা অবাক হলাম এবং মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলাম, কিন্তু মনে নানা প্রশ্নের জন্ম হচ্ছিল। আসলে কি কাজের জন্য তিনি আমাকে এমনভাবে সতর্ক করছেন? চাচি যখন এসব কথা বললেন, আমি তাকে আশ্বস্ত করলাম যে তিনি যা বলবেন সেটা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলবো না। আমার প্রতিশ্রুতি শুনে তিনি হাসলেন এবং খুশি হয়ে বললেন, এটাই তো আমি চেয়েছিলাম। এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন। তবে তখনই আমি অবাক হলাম যখন চাচি আমাকে তার পায়ের ব্যথা কমানোর জন্য হালকা মালিশ করতে বললেন। তিনি বললেন, আজ বাড়ির অনেক কাজের পর বেশ ক্লান্ত লাগছে, কুনাল, তুমি একটু পায়ে মালিশ করে দাও, যাতে ব্যথা তাড়াতাড়ি দূর হয়। আমি বিস্মিত হয়ে বললাম, চাচি, এ আপনি কি বলছেন? তিনি হেসে বললেন, চিন্তা করো না, এখানে কেউ নেই, তোমার চাচা তো দোকানে আছেন। আমি শান্তভাবে বসে তার পায়ে মালিশ করতে লাগলাম, আর আমার নজর নিচু ছিল। কিছুক্ষণ পর তিনি বললেন, আচ্ছা কুনাল, তোমার কোনো বন্ধু-বান্ধবী আছে কি? আমি কিছুটা অবাক হয়ে বললাম, বন্ধু? বুঝলাম না চাচি, আপনি কি বলতে চাইছেন?
তিনি মৃদু হাসিতে বললেন, আরে বোকা, মানে কোনো বিশেষ বন্ধু আছে কি যাকে তুমি একটু বেশি পছন্দ করো? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, চাচি, আমি সে ধরনের মানুষ নই, আর তাছাড়া আমাদের আর্থিক অবস্থাও তো আপনার জানা, এসব বিষয়ে বড়লোকদের জন্য। চাচির প্রশ্নের আমার এমন সরল উত্তর শুনে তিনি হেসে উঠলেন, আর আমি তার কথাগুলো ভেবে কেমন একটা অদ্ভুত অনুভূতি করতে থাকলাম। আমার চাচি অনেক ভালো মনের মানুষ ছিলেন, আর তিনি অনেক সুন্দরও ছিলেন, কিন্তু আমি তাকে কখনো সেভাবে দেখিনি। আমি তাকে আগে থেকেই অনেক সম্মান করতাম। চাচি বললেন, তাহলে তুমি এখনো অবিবাহিতই রয়ে গেছ? এই বলে তিনি হাসতে লাগলেন। তার কথা শুনে আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে কারো সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা উচিত, যেমন বেস্ট ফ্রেন্ড? আমি অবাক হয়ে বললাম, চাচি, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তিনি হাসি দিয়ে বললেন, তোমার মধ্যে এখনো বুঝতে শেখার বয়সটাই আসেনি। তুমি তো দেখতে শক্ত সমর্থ, কিন্তু মনটা এখনো বাচ্চাদের মতো। আমি তার কথায় কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। বললাম, চাচি, দেরি হয়ে যাচ্ছে, দোকানে যাই। কিন্তু তিনি হেসে বললেন, এত তাড়াহুড়ো কিসের? একটু বসো। এই বলে আমাকে কাছে টেনে নিলেন এবং বললেন, তুমি কি জানো তোমার চাচা কতটা বয়স্ক? আমাদের মধ্যে বয়সের কত ফারাক। এই বলে তিনি একটু নীরবে আমার দিকে তাকালেন এবং বললেন, একটু পায়ের ব্যথা হচ্ছে, তাই একটু তেল দিয়ে মালিশ করে দেও। আমি কিছুটা সংকোচ বোধ করলেও তার কথায় সম্মতি জানালাম। তিনি তখন আরাম করে বসে বললেন, শরম কিসের? একটু তেল দিয়ে মালিশ করে দেও। আজকে বাড়ির অনেক কাজ করেছি তো তাই। তার এই সরল ও হাস্যোজ্জ্বল কথাগুলো শুনে আমি কিছুটা দ্বিধায় ছিলাম, তবে সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া দেখাবো। চাচি আমার চুলে আলতো করে হাত বুলিয়ে বললেন, তোমার চাচা তো সারাদিন কাজ করে ফিরে এসে ঘুমিয়ে পড়েন, আমার কথা ভাবেন না? আমি এখনো বেশ তরুণী, আমার জন্য তো জীবনে কিছু আনন্দ থাকা উচিত, বলো? তার কথা শুনছিলাম, কিন্তু পুরোটা যেন মাথায় ঢুকছিল না। হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে পাশে বসিয়ে নিলেন। তার পাশে বসে থাকতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, আর তার নানা ধরনের কথা শুনে যেন ভিতরে কিছুটা অস্বস্তি কাজ করছিল। এক সময় অনুভব করলাম যেন নিজেকে পুরোপুরি সামলে রাখতে পারছি না, এবং অস্থিরতার মাঝে একটু ঘামতে শুরু করলাম। তবে চাচির মুখে আনন্দের আভাস স্পষ্ট ছিল। তিনি হাসি দিয়ে বললেন, অনেক দিন পর মনে হচ্ছে মনটা একটু শান্তি পেল তোমার সাথে কথা বলে। কুনাল, তুমি নিশ্চয়ই ভালো আছো? তার এই প্রশ্নের জবাবে আমি নিরুত্তর থেকে নিচের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই অভিজ্ঞতায় আমার ভেতরের অনেক কিছুই বদলে গেছে। পরদিন যখন আমি আবার খাবার আনতে চাচির কাছে গেলাম, তার ব্যবহার এবং কথাবার্তা আগের দিনের মতোই যেন কিছুটা আলাদা লাগছিল। চাচি এই ব্যাপারটা আগেই ভাবনায় রেখেছিল, এবং তারপর সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তবে এখন মনে হচ্ছিল বেশ ভয় লাগছে, কারণ ভাবছিলাম চাচা তো অপেক্ষা করছেন। এত দেরি হওয়ার কারণ কি বলবো, সেই চিন্তা নিয়ে চাচির সঙ্গে কথাটা তুললাম। বললাম, চাচা তো জানতে চাইবেন এত সময় কোথায় লাগালে। চাচি আমার কথা শুনে হেসে বলল, তুমি একদম চিন্তা করো না। আমাকে যদি চাচা কিছু জিজ্ঞাসা করেন, তাহলে বলবে যে আমার শরীরটা ভালো ছিল না, তাই ওষুধ আনতে তোমাকে দোকানে পাঠিয়েছিলাম। রান্নাটাও তখনও হয়ে ওঠেনি, সেই জন্য দেরি হয়ে গেছে। চাচির পরিকল্পনা শুনে আমি বেশ নিশ্চিন্ত হলাম, কারণ এটা শুনলে চাচা বুঝতে পারতেন যে সত্যি একটু দেরি হয়েছিল। খাবার নিয়ে দোকানে পৌঁছলাম। সেখানে বেশি লোকজন ছিল না। চাচা আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি প্রশ্ন করতেই আমি চাচির বানানো গল্পটাই বলে দিলাম। চাচাও সেটা সহজেই মেনে নিলেন এবং শান্ত মনে খেতে বসে গেলেন। তবে কেন যেন আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল ভাইয়ার প্রতি আমি সৎ থাকতে পারিনি, কিছু একটা লুকিয়েছি। পরের দিন যখন খাবার আনতে গেলাম, চাচিকে দেখে মনে হলো তিনি খুব খুশি। আজ যেন তার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস ছিল। তবে আমি কোনো কথাই বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল যেন চাচার প্রতি আমার কর্তব্যবোধের ঘাটতি থেকে গেছে। হয়তো এ কারণেই চাচির সঙ্গে কথা বলতেও কিছুটা অস্বস্তি হচ্ছিল। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু আমার এভাবে চুপচাপ থাকা দেখে কিছু জিজ্ঞাসা করলেন না। যখন খাবারের টিফিন আমার হাতে তুলে দিলেন, তখন হঠাৎ বললেন, কুনাল, আজকে খুব চুপচাপ দেখাচ্ছে তোমাকে। কি হয়েছে? আমি বললাম, না,
তেমন কিছু নয়। তখন চাচি হেসে বললেন, কাল তুমি যে ভালোবাসা দিয়েছ তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তিনি আরও যোগ করলেন, দেখো, আমাদের শুধু একে অপরের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে। এই কথা বলে তিনি আমার পকেটে 1000 টাকার একটা নোট ঢুকিয়ে দিলেন। আমি কিছুটা বিস্মিত হয়ে চাচির দিকে তাকালাম। তিনি বললেন, আমরা দুজনেই একে অপরের প্রতি খেয়াল রাখব, আর অন্য কোনো চিন্তা মাথায় আসতে দেব না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাই? তার কথার গভীরতা না বুঝেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। চাচি আবারও শান্তভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি বুঝতে পারছি তুমি কেন এত চুপচাপ। কারণ তুমি তোমার বয়স্ক চাচার কথা ভাবছ। তার শরীর আর আগের মতো নেই, সে যেন অনেক ক্লান্ত। অথচ আমি তো একজন তরুণী, আমারও কিছু চাওয়া পাওয়া আছে। তার জন্যই বলছি, তুমি এ নিয়ে বেশি ভাবো না। মনে হলো চাচি যেন আমার মনের গভীরে পৌঁছে গেছেন। তিনি বুঝতে পেরেছেন যে আমি চাচার প্রতি অনুগত না থাকতে পারায় কিছুটা অস্বস্তি বোধ করছি। আমাকে এই অস্বস্তি থেকে বের করতে তিনি অনেক কথাই বললেন। বুঝিয়ে দিলেন আমাদের মধ্যে যা ঘটেছে তা দুজনেরই প্রয়োজন ছিল। এখন আমি অপেক্ষা করি কবে তিনি খাবার নেওয়ার জন্য ডাকবেন আর আমি তার কাছে যাব। এরপর একদিন যখন খাবার আনতে গেলাম, চাচি আমাকে বললেন, এত অল্প সময়ে আর ভালো লাগছে না, চেষ্টা করো যেন একদিন পুরো সময় বের করতে পারো, যাতে আমরা একটু নিরিবিলিতে কথা বলতে পারি। আমি বললাম, কিন্তু এত সময় বের করা তো আমার জন্য কঠিন। তখন চাচি বললেন, ঠিক আছে, আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করি। পরের দিন যখন চাচির বাড়িতে গেলাম, তাকে খুব খুশি দেখাচ্ছিল। আমি কারণ জানতে চাইলাম, তখন তিনি বললেন যে তার মাথায় একটা পরিকল্পনা এসেছে, যাতে আমাকে 3-4 দিনের জন্য দোকানের দায়িত্ব নিতে হবে এবং সেই সঙ্গে তাদের বাড়িতেও থাকতে হবে। আমি চাচির কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, তোমার চাচাকে আমি কয়েকদিনের জন্য অন্য শহরে পাঠাতে পারি। তার বড় ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ, আর তোমার চাচার দোকান এবং বাড়ির দায়িত্বে থাকার কারণে সেখানে যেতে পারছে না। আমি দোকানের সব কাজ ভালোভাবে জানতাম, আর বাড়িতে থাকা আমার জন্য কোনো সমস্যা ছিল না। তাই আমি রাজি হয়ে গেলাম। চাচি বললেন, ঠিক আছে, আমি আজ রাতেই তোমার চাচার সঙ্গে কথা বলবো। তবে যদি তিনি তোমাকে কিছু জিজ্ঞাসা করেন, এমনভাবে বলো যেন তুমি আগে কিছুই জানো না। বিষয়টা যেন নতুন করে শুনলে মনে হয়। আমি তাকে আশ্বস্ত করলাম, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক এমনটাই করব। পরদিন যখন দোকানে গেলাম, চাচা আমাকে কাছে ডেকে বললেন, তুমি কি আমার অনুপস্থিতিতে দোকানটা সামলাতে পারবে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি কোথাও যাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, 2-3 দিনের জন্য অন্য শহরে যাচ্ছি। আমি তাকে নিশ্চিন্ত করে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দায়িত্ব নিয়ে সব সামলে নেব। তিনি তেমনি ভরসা করছিলেন, কারণ জানতেন আমি সব কাজ বুঝি। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, দোকানের চেয়ে বাড়ির ব্যাপারে বেশি চিন্তা হচ্ছে, কারণ বাড়িতে একজন পুরুষের উপস্থিতি প্রয়োজন। তাই আমি চাই যে এই কদিন তুমি আমাদের বাড়িতেই থাকো। আমি চাচার মুখের দিকে তাকিয়েছিলাম। কিছু বলার আগেই তিনি আবার বললেন, তোমার বাড়িতে যদি কোনো সমস্যা না হয়, তবে তুমি এই কটা দিন আমাদের বাড়িতে থেকেই রাত কাটাও। আমি হেসে বললাম, আপনি কেমন কথা বলছেন? আমার বাড়ির লোকজন এতে কোনো আপত্তি করবে না। আপনি যেটা বলছেন সেটাই করব। তিনি আমার কথায় খুশি হলেন, যেন তার চিন্তাটা দূর হল। চাচার মুখ দেখে মনে হলো যেন তার কাঁধ থেকে বড় একটা ভার নেমে গেছে। তিনি জানালেন যে তিনি আগামীকাল বড় ভাইয়ের খোঁজ নিতে রওনা হবেন। সেদিন দুপুরে যখন খাবার আনতে গেলাম, আমি চাচিকে এই সুসংবাদটা জানালাম। চাচি এতটাই খুশি হয়ে গেলেন যে তার আনন্দ থামছিল না। সন্ধ্যায় দোকান বন্ধ করার পর চাচা দোকানের চাবি আমার হাতে দিয়ে বললেন যে তিনি 3 দিনের জন্য বড় ভাইয়ের কাছে যাচ্ছেন এবং 4র্থ দিন ফিরে আসবেন। তারপর আমাকে বললেন, তুমি যেন কাল তোমার বাড়ির লোকজনকে জানিয়ে দাও যে এই কদিন আমাদের বাড়িতেই থাকবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাড়ি ফেরার সময় পরবর্তী কয়েকটা দিনের কথা চিন্তা করে মনে অনেক উত্তেজনা কাজ করছিল, আর সেই উত্তেজনার জন্য রাতে ঠিকমতো ঘুমাতেও পারলাম না। পরদিন সকালে গোসল সেরে দুজোড়া জামাকাপড় গুছিয়ে নিয়ে বাড়ির লোকদের জানিয়ে দোকানে গেলাম। সারাদিন দোকানেই ছিলাম। দুপুরের খাবার কাছের একটি হোটেল থেকে আনালাম এবং অধীর আগ্রহে সন্ধ্যার অপেক্ষা করতে থাকলাম। সন্ধ্যা হতেই দোকান বন্ধ করে চাচার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি চাচি বসার ঘরে বসে মুভি দেখছেন, আর তার 2 মেয়ে মাটিতে বসে পড়াশোনা করছে এবং ছেলে তার খেলনা নিয়ে খেলছে।
চাচিকে বেশ খুশি মনে হচ্ছিল। প্রথমেই দোকানের সমস্ত হিসাবের কথা চাচিকে জানিয়ে দিলাম এবং সমস্ত টাকাও তার হাতে তুলে দিলাম। তারপর চাচি আমার হাতে দোকানের টাকার হিসাব নিয়ে নিলেন এবং আমার জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে দিলেন। আমি খাওয়া শেষ করার পর চাচিও পাশের সোফায় এসে বসে পড়লেন। তিনি বললেন, এই বাড়িটা নিজের মতো করে ভাবো। কিন্তু বড় মেয়ে বইয়ের পাতার ফাঁক দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিল। চাচির সন্তানরা আমাকে চিনত এবং আমার সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত। তবে এটা প্রথমবার আমি এই সময়ে তাদের বাড়িতে এসেছি, তাই হয়তো কিছুটা অবাক হয়েছিল। চাচার বড় মেয়ে বেশ বুদ্ধিমতী, সে জানত তার বাবা বাড়িতে নেই, তাই আমি এখানে থাকব যতদিন না তিনি ফিরে আসেন। আমি কিছুক্ষণ বসেছিলাম, হঠাৎ চাচির ছেলে তার খেলনা ফেলে আমার কোলে উঠে এলো। আমার কোলে কিছুক্ষণ খেলার পরই ঘুমিয়ে পড়ল। চাচি ছেলেটিকে নিতে আমার কাছে এলেন, আর আমি চাচির মেয়ের দিকে তাকালাম যে সে মায়ের এই ঘনিষ্ঠতা লক্ষ্য করছে কিনা। তবে সে নিজের কাজে ব্যস্ত ছিল। ছেলেটিকে কোলে তুলে নিয়ে চাচি বললেন, চলো তোমার ঘরটা দেখিয়ে দিই। আমি চুপচাপ উঠে তার পেছনে চললাম। তিনি প্রথমে তার ছেলেকে নিজের ঘরে শুইয়ে দিলেন। তারপর এক ঘর ছেড়ে পাশের কক্ষের দরজা খুলে বললেন, এটাই তোমার ঘর। চাচি হাসি মুখে বললেন, এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না, শুধু আমি ছাড়া, বলে তিনি এক চোখ টিপ দিলেন। আমি মৃদু হেসে তার দিকে তাকালাম। আমার পাশের ঘরটাই ছিল তার মেয়েদের থাকার ঘর। ঘরটা দেখে আমরা আবার ড্রয়িং রুমে ফিরে এলাম। চাচি আর আমি বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে সময় কাটালাম। রাত 10টার দিকে চাচি তার মেয়েদের ঘুমাতে যেতে বললেন। আমিও ঘুমানোর কথা বলে উঠে দাঁড়ালাম, যদিও সত্যি ঘুমানোর ইচ্ছে ছিল না। আসলে মেয়েদের দেখানোর জন্যই ঘুমানোর ভান করেছিলাম। আমি নিজের ঘরে শুয়ে পড়লাম, কিন্তু রাত প্রায় 12টা নাগাদ দরজায় হালকা শব্দ শুনলাম। অবাক হয়ে দেখি চাচি ঘরে ঢুকলেন। কাছে এসে বললেন, আমার ঘরে একটু এসো। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং দরজাটা বন্ধ করলেন। কিছুক্ষণ পরে চাচা আচমকা ঘরের এক কোণ থেকে বেরিয়ে এলেন। চাচা এসে আমার দিকে রেগে তাকালেন এবং পাশে দাঁড়িয়ে থাকা চাচিকে সরিয়ে দিলেন। চাচা কিছুদিন ধরেই আমাদের উপর সন্দেহ করছিলেন, যদিও তার সন্দেহের কারণটা তখনও আমি পুরোপুরি বুঝতে পারিনি। প্রায় দোকানে খাবার পৌঁছে দিতে আমার একটু দেরি হয়ে যেত। তবে সেটা নিয়ে যে চাচা এতটা সন্দেহ করবেন তা ভাবতে পারিনি। তিনি আমাদের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছিলেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। একদিন রাতের বেলা আমরা যখন একসঙ্গে কথা বলছিলাম, তখন চাচা হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালেন। চাচা প্রচণ্ড রেগে গিয়ে আমাকে ধমক দিলেন, তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। তার চোখে এক ধরনের হতাশা আর ক্ষোভের ছাপ স্পষ্ট ছিল, যেন আমার প্রতি তার সকল বিশ্বাস হারিয়ে গেছে। চাচি আমাদের দিকে অপার বিস্ময়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল এই দৃশ্যটি যেন তার কাছে সম্পূর্ণ অচেনা। আমি চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাথার ভেতরে একের পর এক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল এতদিনের সম্পর্ক, এতটা ভালোবাসা সব এক মুহূর্তেই ভেঙে গেল। বাড়ি থেকে বের হয়ে আমি অনুভব করলাম আমার পরিচিত জীবন থেকে আমি যেন বিচ্ছিন্ন হয়ে গেছি। এরপরের দিনগুলোতে জীবন আমার জন্য আর আগের মতো থাকল না। কাজ হারালাম, আশ্রয় হারালাম, এমনকি জীবনের প্রতি আমার সমস্ত আস্থা হারিয়ে যেতে লাগল। চাচা এবং তার স্ত্রীর সম্পর্কেও গভীর প্রভাব পড়ল। তাদের জীবনের শান্তি যেন কোথাও হারিয়ে গেল। একসময়ের হাসি খুশি সংসারে নেমে এলো নীরব বিষাদের ছায়া। চাচা চাচিকে তার বাবার বাড়িতে রেখে এসেছিলেন, তাকে আর নিয়ে আসেননি। চাচি ও আমার ভুলের কারণে আমাদের সবার জীবনে দুঃখের কালো ছায়া নেমে এলো। তাই কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করা উচিত। তাই এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পারিবারিক সম্পর্কের ভিত্তি বিশ্বাসের উপর নির্ভর করে। যখন সেই বিশ্বাসে ফাটল ধরে, সম্পর্কগুলো ধ্বংসের মুখে পড়ে। তাই আমাদের উচিত পারিবারিক ও ঘনিষ্ঠ সম্পর্কগুলিকে সযত্নে রক্ষা করা এবং এমন কোনো কাজ এড়ানো যা এই সম্পর্কগুলিকে আঘাত করতে পারে। আমাদের প্রতিটি কাজ এবং আচরণে স্বচ্ছ থাকা উচিত। যদি আমরা গোপনীয়তা বজায় রেখে চলি বা সত্য লুকাই, তা অবশেষে সম্পর্ক এবং আমাদের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গল্পের প্রধান চরিত্রের ভুল কাজের জন্যই পুরো পরিবারের উপর প্রভাব পড়েছিল। আমাদের প্রতিটি কাজেরই একটি পরিণাম থাকে, যা শুধু আমাদের নয়, আশেপাশের মানুষদের উপরও প্রভাব ফেলে। সুতরাং কোনো কাজ করার আগে সেটির সম্ভাব্য ফলাফল নিয়ে ভাবা উচিত।
গল্পের পরিস্থিতি থেকে বোঝা যায় এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত গোটা পরিবারের শান্তি ও সুখ কেড়ে নিতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী